সাউন্ড, লেখা সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টস করেন প্লিজ, দ্রুত। সাউন্ড, লেখা সব কিছু ক্লিয়ার কিনা? ওকে, আমরা যেগুলো দেখব তার মধ্যে বেশ কিছু রয়েছে কালার রেগুলেশন। হ্যাঁ, যেগুলো কালার রেগুলেশন রয়েছে, খুব ছোট ছোট বিপ্লব দেখাবো, শান্তিপূর্ণ বিপ্লবগুলো দেখাবো। হ্যাঁ, ওকে। এর মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেলভেট বিপ্লব। ভেলভেট বিপ্লব 1989। পৃথিবীতে যে শান্তিপূর্ণভাবে বিপ্লব হতে পারে, এই ভেলভেট বিপ্লব হচ্ছে তার প্রথম প্রমাণ। এটি 1989 সালে সংগঠিত হয় চেকোস্লোভাকিয়ায়। এই বিপ্লব চেকোস্লোভাকিয়ায় সংগঠিত হয়। এর মাধ্যমে পরবর্তীতে চেকোস্লোভাকিয়া ভেঙে দুইটি রাষ্ট্রে পরিণত হয়, একটা চেকো, যার বর্তমান নাম চেক প্রজাতন্ত্র, আর একটা স্লোভাকিয়া। হ্যাঁ, এই দুইটা রাষ্ট্র হয়। এটা 1993 সালের 1 জানুয়ারি। তাহলে দেখেন, ভেলভেট বিপ্লব থেকে আমরা কি কি দেখব। ভেলভেট বিপ্লবে আমরা দেখব ভেলভেট বিপ্লব সংগঠিত হয় কত সালে। ভেলভেট বিপ্লব সংগঠিত হয় 1989 সালে। কোথায় সংগঠিত হয়? চেকোস্লোভাকিয়ায়। এই বিপ্লবের ফলে 1993 সালের 1 জানুয়ারি চেকোস্লোভাকিয়া ভেঙে দুইটি রাষ্ট্রে পরিণত হয়, এক চেক প্রজাতন্ত্র, 2 স্লোভাকিয়া। আশা করি বুঝতে পেরেছেন, এতটুকুই যথেষ্ট। এরপরে গোলাপ বিপ্লব। বা রোজ বিপ্লব। তারপরে পড়ব আমরা অরেঞ্জ বিপ্লব। তারপরে পড়ব আমরা টিউলিপ বিপ্লব। তারপরে পড়ব জেসমিন বিপ্লব। তারপরে আরব বসন্ত। গোলাপ বিপ্লব হয় 2003 সালে। এটা হয় জর্জিয়াতে। অরেঞ্জ বিপ্লব হয় 2004 সালে। এটা ইউক্রেনে। টিউলিপ বিপ্লব হয় 2005 সালে। কিরগিজস্তানে। জেসমিন বিপ্লব হয় 2011 সালে, এটি তিউনিসিয়ায়। আরব বসন্ত 2011 সালে তিউনিসিয়ায়। বন্ধুরা, এগুলি বিস্তারিত পড়তে হবে না, শুধু জানতে হবে। দেখেন,
এগুলো হচ্ছে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিপ্লব, প্রেসিডেন্টের পতনের জন্য, এবং শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের কারণেই প্রেসিডেন্টরা পদত্যাগ করে আর এই বিপ্লবগুলো সংগঠিত হয়। গোলাপ বিপ্লব সংগঠিত হয় 2003 সালে জর্জিয়ায়। পরীক্ষা আসতে পারে গোলাপ বিপ্লব কত সালে হয়? 2003 সালে। কোথায় হয়? জর্জিয়ায় হয়। অরেঞ্জ বিপ্লব কত সালে হয়? 2004 সালে হয়। কোথায় হয়? ইউক্রেনে হয়। টিউলিপ বিপ্লব কত সালে হয়? 2005 সালে কিরগিজস্তানে। অর্থাৎ প্রেসিডেন্টের বাসভবনের সামনে সবাই গোলাপ ফুল নিয়ে প্রেসিডেন্ট মানি না বা প্রেসিডেন্টের পতনের জন্য আন্দোলন করে প্রেসিডেন্ট পদত্যাগ করে নাম হয়ে যায় গোলাপ বিপ্লব। অরেঞ্জ কালারের অর্থাৎ কমলা কালারের ড্রেস পরে প্রেসিডেন্টের বাসভবনের সামনে গিয়ে বিপ্লব করে, আন্দোলন করে ইউক্রেনে। এই কারণে প্রেসিডেন্ট পদত্যাগ করে এটার নাম হয়ে যায় অরেঞ্জ বিপ্লব। 2005 সালে কিরগিজস্তানে টিউলিপ ফুল হাতে করে নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে, নাম হয়ে যায় এটা টিউলিপ বিপ্লব। আর 2011 সালে জেসমিন ফুল, সুগন্ধি জেসমিন ফুল হাতে করে নিয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলীর বিরুদ্ধে আন্দোলন করে। বেন আলী পালিয়ে সৌদি আরব চলে যায়, অর্থাৎ বেন আলীর পতন হয়, নাম হয়ে যায় জেসমিন বিপ্লব। এই জেসমিন বিপ্লবের ধারাবাহিকতাকে বলা হয় আরব বসন্ত বা আরব স্প্রিং। আরব বসন্ত বা আরব স্প্রিং। আশা করি বুঝতে পেরেছেন। আরব বসন্ত বা আরব স্প্রিং নিয়ে বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। দেখেন 2010 সালেই এই যে যখন বোয়াজিজি নামক তিউনিসিয়ার এক যুবক, সে চাকরি না পেয়ে হতাশগ্রস্ত হয় এবং শুরু করে আপেল ব্যবসা। এই তখন চলছিল তিউনিসিয়ায় লাগামহীন পুলিশের দুর্নীতি। এই দুর্নীতির প্রতিবাদ জানাতে গিয়ে এই বোয়াজিজি নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর আগুন ধরিয়ে দিলে বোয়াজিজির মৃত্যু হয় হসপিটালে, এবং সেখানে একটি আন্দোলন তৈরি হয় জেসমিন ফুল হাতে করে নিয়ে। আর এই জেসমিন ফুল হাতে করে নিয়ে আন্দোলনের কারণে যে বিপ্লব হয় তাকে বলা হয় জেসমিন বিপ্লব, আর এটিকে বলা হয় আরব বসন্ত। পশ্চিমা মিডিয়া এটার নাম দেয়, এই তো শুরু হয়ে গেছে আরব বসন্ত বা আরব স্প্রিং। এই আরব বসন্তের সুতিকাগার মানে জন্মস্থান। সুতিকাগার মানে জন্মস্থান। এই সুতিকাগার বা আতুর ঘর বলা হয় তিউনিসিয়াকে। আর আরব বসন্ত বলতে বোঝানো হয়েছে আরব দেশগুলোর গণজাগরণকে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। আরব বসন্ত বলতে বোঝানো হয় আরব দেশগুলোর গণজাগরণকে। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত হচ্ছে আমাদের ছোটোখাটো কিছু বিপ্লব। আমরা চুক্তিতে চলে যাব। কিছু চুক্তির মধ্যে আমরা চলে যাব। গতকালকে বলেছিলাম মাই ডিয়ার যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কি করলো, আগেই বলে রাখি, গত 3 দিন আমরা যে ক্লাস করেছি 1215 সাল থেকে 1900 গতকালকে করেছি আমরা যুদ্ধ 2003 সাল পর্যন্ত। গত 3 দিনের ক্লাসে অর্থাৎ বৈশ্বিক ইতিহাসে 3 দিনের ক্লাসে আপনি প্রশ্ন পাবেন দুইটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর আজকের ক্লাস থেকে একটি প্রশ্ন কমন পাবেন মাত্র। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন যে আলোচনায় যাব, আমরা গতদিন দেখেছি, আমরা বলেছি যে যুক্তরাষ্ট্র তার পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য একটি সামরিক জোট গঠন করলো। সেই সামরিক জোটটির নাম হচ্ছে ন্যাটো। এটা একটা সংগঠন, আবার একটা চুক্তি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বন্ধুরা, ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট। ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট। এটি প্রতিষ্ঠা লাভ করে 1949 সালে। এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে। এর সদর দপ্তর
ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে। আর ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য তা হলো ন্যাটোর বর্তমান সদস্য, আজকে স্ট্যাটাসও দিয়েছি, ন্যাটোর বর্তমান সদস্য 30টি দেশ। 30টি দেশ। সর্বশেষ সদস্য দেশের নাম উত্তর মেসিডোনিয়া। বন্ধুরা, এটার আগের নাম ছিল মেসিডোনিয়া। এই নাম, দেশের নাম পরিবর্তন হয়ে হয় রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া। রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া, এটা ইউরোপের একটি দেশ, রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া, যেটা হচ্ছে আমরা বলকান অঞ্চলের একটি দেশ। এই দেশটি ন্যাটো সদস্য পদ লাভ করেছে। এর মধ্যে ইউরোপ থেকে ন্যাটোর সদস্য দেশ হচ্ছে ইউরোপ থেকে 27টি, আর উত্তর আমেরিকার মানে কানাডা, ইউএসএ, এই দুইটা, তাহলে কত হলো? 2, 29। আর এশিয়ার মাত্র একটি, নামটা তুরস্ক। ইউরোপের 27টি দেশ, কানাডা, ইউএসএ, এটা হলো নর্থ আমেরিকা। আর এশিয়ার শুধু তুরস্ক। এই 30টি দেশ হচ্ছে ন্যাটোর সদস্য। তাহলে এশিয়ার একমাত্র ন্যাটোভুক্ত দেশের নাম কি? তুরস্ক। আর এই যে রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া, এটি সদস্য পদ লাভ করে 27 মার্চ। 27/3/2020। আশা করি বুঝতে পারছেন। তাহলে ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে। সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। ন্যাটোর সদস্য দেশ কয়টি? 30টি। এটা আপডেট তথ্য, পরীক্ষায় আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া। এবং ন্যাটো সম্মেলন হয়েছে, ন্যাটোর সম্মেলন হয়েছে অক্টোবর 2000 না, ন্যাটো সম্মেলন হয়েছে 3 থেকে 4 ডিসেম্বর 2019 লন্ডনে। এটি 30তম সম্মেলন হয়েছে 3 থেকে 4 ডিসেম্বর 2019 লন্ডনে। অবশ্যই আমাদেরকে এই তথ্যগুলি মনে রাখতে হবে। ন্যাটো থেকে এবার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। আর বন্ধুরা, যারা ন্যাটো গঠন করেছিল এদেরকে বলা হয় প্রথম বিশ্ব বা ফার্স্ট ওয়ার্ল্ড। আর ন্যাটোকে ফেস করার জন্য কিংবা প্রতিরোধ করার জন্য সোভিয়েত ইউনিয়ন গঠন করে ওয়ারশ্যাক। ওয়ারশ্যাক গঠন করে 1955 সালে। এটির সদর দপ্তর হচ্ছে পোল্যান্ড। এর সদস্য সংখ্যা ছিল 8টি দেশ। বন্ধুরা, যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন ওয়ারশ্যাক বিলুপ্ত হয়। আর ওয়ারশ্যাক বিলুপ্ত হয়ে গঠিত হয় CIS। এর আগে পড়িয়েছি কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, যার সদস্য সংখ্যা হচ্ছে 11টি দেশ। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে এর মধ্যে থেকে 11টি দেশ নিয়ে CIS হয়। এবং এর সদর দপ্তর হচ্ছে CIS। তাহলে বন্ধুরা, যেটি বলছিলাম যে ওয়ারশ্যাক বিলুপ্ত হয়। 1991 সালে। বিলুপ্ত হয় কত সালে? 1991 সালে।
অ্যালাইনড মুভমেন্ট, এটি একটি জোট নিরপেক্ষ আন্দোলন বন্ধুরা। ন্যাম গঠিত হয় 1961 সালে। এটা গঠন হয় যুগোস্লোভিয়ার বেলগ্রেডে। বেলগ্রেড বেলগ্রেড যুগোস্লাভিয়া। বন্ধুরা এখন যুগোস্লাভিয়া বলতে কিছু নাই, এটা হচ্ছে এখন সার্বিয়ার রাজধানী। যুগোস্লাভিয়া ভেঙে 60টি রাষ্ট্র গঠিত হয়েছে। এখন বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী। আর এটি কিন্তু ন্যামের সদর দপ্তর না, ন্যামের কোনো সদর দপ্তর নাই। হ্যাঁ, ন্যামের সদর দপ্তর নাই। ন্যামের বর্তমান সদস্য দেশ 120টি। সর্বশেষ হচ্ছে আজারবাইজান ও ফিজি। ন্যাম থেকে এবার যেটি গুরুত্বপূর্ণ আগে বলে রাখি, ন্যাম গঠিত হয় 1961 সালে, ন্যাম সম্মেলন হয় 1961 সালে। অর্থাৎ 1961 সালের এই সম্মেলনের মাধ্যমে ন্যাম গঠন হয়। ন্যাম গঠিত হয় যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। বেলগ্রেড হচ্ছে বর্তমান সার্বিয়ার রাজধানী। ন্যামের কোনো সদর দপ্তর নেই। বর্তমান সদস্য 120টি দেশ। সর্বশেষ আজারবাইজান ও ফিজি। আর বন্ধুরা, ন্যাম গঠনের জন্য 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে 5টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত হন। আর আমি 30 সেকেন্ড একটু লিভ নিব। সরি, তো পারিবারিক সমস্যার কারণে একটু বাড়ে গেল। বন্ধুরা, 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে 5টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে ছিলেন ভারতের জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, এরপরে ঘানার নক্রুমা, যুগোস্লোভিয়ার মার্শাল টিটো এবং মিশরের জামাল আবদেল নাসের। এই 5 জন রাষ্ট্রপ্রধান মিলে যে সিদ্ধান্ত নেন তাকে বলা হয় পঞ্চশীল নীতি। অর্থাৎ ন্যাম গঠনের জন্য যে নীতি গ্রহণ করা হয় তাকে বলা হয় পঞ্চশীল নীতি। আচ্ছা, উত্তর দিচ্ছি, ন্যাম 125টি নাকি 120টি কারেক্ট কোনটা? অবশ্যই 120টি ভাই, 125টি হয় নাই। গত বছর 125টি যে বইয়ে পেয়েছিলেন, 5টা দেশ আবেদন করেছিল, তারা এখনও সদস্যপদ পায় নাই, কিন্তু অতিরঞ্জিত ওই বইটি 125 লিখে দিয়েছিল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ন্যাম থেকে যে প্রশ্নগুলো পেলাম ভাই, ন্যাম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, একটি জোট নিরপেক্ষ আন্দোলন। এটি গঠিত হয় 1961 সালে যুগোস্লোভিয়ার বেলগ্রেডে। বেলগ্রেড হচ্ছে বর্তমান সার্বিয়ার রাজধানী। ন্যামের বর্তমান সদস্য দেশ 120টি। সর্বশেষ আজারবাইজান ও ফিজি। এবং ন্যামের প্রথম সম্মেলন হয় 1961 সালে। ন্যামের এই গঠনের জন্য ইন্দোনেশিয়ার বান্দুংয়ে 1955 সালে 5টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত হয়েছিলেন। তারা যে নীতি গ্রহণ করেন তার নাম হচ্ছে পঞ্চশীল নীতি। এবং আমরা দেখব ন্যামের 18তম সম্মেলন, সর্বশেষ সম্মেলন, ন্যামের 18তম বা সর্বশেষ সম্মেলন হয় অক্টোবর 2019। এটি বাকু, আজারবাইজান। আজারবাইজানের রাজধানী বাকুতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। ন্যামের সর্বশেষ বা 18তম সম্মেলন কোথায় হয়েছে? আজারবাইজানের রাজধানী বাকুতে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। এই হলো ন্যাম।
বন্ধুরা আমরা কিছু শান্তি চুক্তির মধ্যে যাব। এর মধ্যে যেটি রয়েছে, প্রথমে যে চুক্তিতে যাব সেটি হচ্ছে তাশখন্দ চুক্তি। তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 10 জানুয়ারি 1966। বন্ধুরা, কাশ্মীরকে কেন্দ্র করে 1965 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডে 1966 সালের 10 জানুয়ারি যে চুক্তিটি হয়, এই চুক্তিটির নামই হচ্ছে তাশখন্দ চুক্তি। আমরা এরপর দেখব সিমলা চুক্তি। এগুলো আপনাদেরকে পড়তে হবে। টেকনিকের ক্লাস আরও একটা ক্লাস পরে আমার কাছ থেকে টেকনিক সংযুক্ত ক্লাসগুলো পাবেন। আর এগুলো হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে, আমি জাস্ট আপনাকে সাজেশন আকারে দিচ্ছি। সিমলা চুক্তি, দেখেন 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধ হলো, জড়িয়ে পড়লো ভারত এই যুদ্ধে। এই যুদ্ধ পরবর্তী ভারত পাকিস্তানের সাথে যে চুক্তিটি হয় সেই চুক্তিটির নাম সিমলা। সিমলা ভারতের সিমলায় চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1972 সালে। তাহলে সিমলা চুক্তি কত সালে হয়? 1972 সালে। কার কার মধ্যে? ভারত এবং পাকিস্তান। এই চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। আশা করি বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি যার নাম হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি 1978। ক্যাম্প ডেভিড চুক্তি 1978। তাহলে ক্যাম্প ডেভিড হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড শহর, মেরিল্যান্ড। তার মানে বুঝতেই পারছেন এই চুক্তিটি হয় যুক্তরাষ্ট্রে। এই চুক্তিটি স্বাক্ষর করে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাহেম বেগিন, তাদের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বন্ধুরা, 1978 সালে এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হলে, এই ক্যাম্প ডেভিড চুক্তি তাহলে স্বাক্ষরিত কার কার মধ্যে? এই চুক্তিটি স্বাক্ষরিত হয় মিশর এবং ইসরায়েলের মধ্যে। কি মিশরের পক্ষে স্বাক্ষর করেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রেসিডেন্ট মোনাহেম বেগিন। এই চুক্তি স্বাক্ষর হওয়ার কারণে মিশরের প্রতি ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব। প্রায় বিশ্বের সকল মুসলিম দেশ মিশরের সাথে সম্পর্ক ছিন্ন করতে থাকে। মিশরকে ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং আরব লীগের সদর দপ্তর মিশরের তিউনিসিয়া থেকে সরিয়ে নিয়ে যাওয়া মিশরের কায়রো থেকে সরিয়ে তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়। এবং আপনারা দেখবেন যে এই চুক্তির কারণ যেটা ছিল সেটা হচ্ছে মিশর কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি প্রদান এবং ইসরায়েলের এই সিনাই উপত্যকায় ইসরায়েল কর্তৃক মিশরকে স্বীকৃতি প্রদান, স্বায়ত্তশাসনের স্বীকৃতি প্রদান। এই চুক্তি করার কারণে সমগ্র মুসলিম বিশ্ব মিশরের সাথে সম্পর্ক ছিন্ন করে। আমরা পরবর্তীতে দেখব 1979 সালে আনোয়ার সাদাত এবং মোনাহেম বেগিন যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বন্ধুরা, মনে রাখতে হবে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে। এই স্বাক্ষরিত হয় ইসরায়েল এবং মিশরের মধ্যে। মিশরের পক্ষে স্বাক্ষর করেন আনোয়ার সাদাত এবং এই চুক্তির কারণেই ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং আরব লীগের সদর দপ্তর মিশরের কায়রো থেকে তিউনিসিয়ায় নিয়ে যাওয়া হয়। আমরা এবার দেখব পিএলও ইসরায়েল শান্তি চুক্তি। PLO means Palestine Liberation Organization। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO গঠিত হয় 1964 সালে।
পিএলওর প্রেসিডেন্ট হন ইয়াসির আরাফাত। পিএলও প্রধান ইয়াসির আরাফাত। এই ইয়াসির আরাফাত আসেন 1988 সালে। তাহলে আমরা মনে রাখতে হবে পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, আর পিএলওর প্রধান ছিলেন ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত এর প্রেসিডেন্ট হন 1988 সালে। ইয়াসির আরাফাত হচ্ছে যিনি প্রেসিডেন্ট না হয়েও, রাষ্ট্রের প্রেসিডেন্ট না হয়েও রাষ্ট্রীয় প্রেসিডেন্টের মর্যাদা বা রাষ্ট্রীয় প্রধানের মর্যাদা ভোগ করেন, তার নাম হচ্ছে ইয়াসির আরাফাত। এবং পিএলওর সাথে ইসরায়েলের সাথে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1993 সালে, 1993। পিএলওর পক্ষে স্বাক্ষর করেন ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের পক্ষে স্বাক্ষর করেন আইজ্যাক রবিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন। এই ইয়াসির আরাফাত এবং আইজ্যাক রবিন যে স্বাক্ষর করেন, সেই স্বাক্ষরের মধ্যে ছিল যে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম, মানে পশ্চিম জেরুজালেমে ফিলিস্তিনের স্বায়ত্তশাসনের অধিকার ফিরিয়ে দেওয়া এবং উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা। বন্ধুরা, এই চুক্তি করার কারণে সাময়িক সময়ের জন্য উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা লাভ করলেও পরবর্তীতে ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করে, যার কারণে আর স্থায়ী কোনো শান্তি এখানে প্রতিষ্ঠা লাভ করেনি। আমরা এখন যে চুক্তিটি দেখব এটার নাম হলো ডেটন চুক্তি। আর যে চুক্তিগুলো আমি লেখাচ্ছি বন্ধুরা, বিশ্ব প্রবাহ বইয়ে হুবহু দেখবেন, আপনারা পাবেন যারা বইটি নিয়েছেন, খুব সুন্দর করে লেখা আছে। আমি যেগুলো দিলাম ওখানে অনেকগুলো চুক্তি দেওয়া আছে, অনেক এর চেয়ে বেশি দেওয়া আছে। আমি যেগুলো শুধু আজকে দিব, এর বাইরে আর পড়বেন না, এইগুলো পড়লেই চলবে। ডেটন চুক্তি 1995। ডেটন চুক্তি, তাহলে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1995 সালে। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় 3টি দেশের মধ্যে, সার্বিয়া, ক্রোয়েশিয়া আর বসনিয়া। সার্বিয়া এবং ক্রোয়েশিয়ার মধ্যে এই চুক্তিটি হয় মূলত বসনিয়া যুদ্ধের অবসান, বসনিয়া যুদ্ধের নিরসন। এখান থেকে একটি প্রশ্ন প্রায়ই আসে, সেটা হচ্ছে বসনিয়া যুদ্ধের নিরসনকারী মার্কিন কোন প্রেসিডেন্ট? বাজারের প্রায় সকল বইয়েই দেওয়া আছে জিমি কার্টার, যেটি হচ্ছে ভুল বন্ধুরা। এটি হচ্ছে বসনিয়া যুদ্ধের নিরসনকারী হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তাহলে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1995 সালে। এই চুক্তি স্বাক্ষর করে কয়টি দেশ? বসনিয়া, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া, 3টি দেশ। এই চুক্তির উদ্দেশ্য কি? বসনিয়া যুদ্ধের নিরসন। বসনিয়া যুদ্ধের নিরসনকারী মার্কিন কোন প্রেসিডেন্ট? মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। কি 1978, 1979, হ্যাঁ। এই আনজুস তো পড়াই নেই। আনজুস হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস। ধাপে ধাপে আসবে। আমার ক্লাসগুলো ভাই গোছানো, কোনো এলোমেলো ক্লাস আমি নেই না। আপনারা সাজানো গোছানো ক্লাস পাবেন না। আপাতত কনফিডেন্সের সব ক্লাস হচ্ছে না ভাই, কারণ হচ্ছে জানেন তো বাইরে যাওয়া নিষেধ, এখন অফিস খোলাই নিষেধ। আমরা চেয়েছিলাম এটি করার জন্য, কিন্তু সেটি সম্ভব হয় নাই। টোটাল অনলাইনে ক্লাস হয়েছে 1, 2, 3, 4, 5টা, আজকে দিয়ে বোধহয় 6টা কনফিডেন্সে একটা নিয়েছি সাম্প্রতিক, 7টা ক্লাস হয়ে গেছে। আর আজকের ক্লাসে আপনারা প্রশ্ন কমন পাবেন মাত্র একটা, আগামীকালকে ক্লাসে 2টা প্রশ্ন কমন পাবেন। ওকে, আমরা শান্তি চুক্তি শেষ করলাম কয়েকটি, এবার দেখব নিরস্ত্রীকরণের চুক্তি।
ডিসআর্মামেন্টস আমরা প্রথমে দেখব এনপিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এটি হয় 1968 সালে। এনপিটি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি অর্থাৎ পারমাণবিক সম্প্রসারণ রোধ চুক্তি, এটি স্বাক্ষরিত হয় 1968 সালে। এটি স্বাক্ষরকারী হচ্ছে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য। এই চুক্তির উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ অস্ত্রহীন কোনো দেশের নিকট এই অস্ত্র বিক্রয় করতে পারবে না কিংবা তৈরিতে সাহায্য করতে পারবে না। বন্ধুরা, এই চুক্তির মেয়াদ ছিল মাত্র 2 বছর, অর্থাৎ 1970 সাল পর্যন্ত। পরে চুক্তির মেয়াদ 1995 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়। 1995 সালে চুক্তির মেয়াদ পুনরায় আজীবন ঘোষণা করলে এই চুক্তিতে পাকিস্তান, ভারত, চীন এই চুক্তিতে স্বাক্ষর করেনি এবং 2000 সালে এনপিটি চুক্তিটি ত্যাগ করে উত্তর কোরিয়া। আমার কথাগুলো শুনে পরে লিখে নেবেন, কারণ আমি এত সময় দিতে পারছি না। আশা করি বুঝতে পেরেছেন। যেটি হয়েছিল, যে চুক্তির উদ্দেশ্য বলেছি আপনাদেরকে, উদ্দেশ্যটা বুঝলেই আপনি চুক্তিটি বুঝবেন এবং পরবর্তীতে চীন, ভারত এবং পাকিস্তান এই চুক্তিতে স্বাক্ষর করেনি, এটি মনে রাখতে হবে। বন্ধুরা, আরেকটি চুক্তি ছিল এবিএম, যেটা হচ্ছে 2 দেশের মধ্যে নিরস্ত্রীকরণের চুক্তি অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তি। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, এই চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। এবিএম চুক্তি, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। যেটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র এবং ইউএসএসআর এর মধ্যে এবং এই চুক্তির মেয়াদ ছিল 2002 সাল পর্যন্ত, যেটি শেষ হয়ে গেছে। মনে রাখতে হবে, এবিএম চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে এবং এই চুক্তির মেয়াদ ছিল 2002 সাল পর্যন্ত। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে সল্ট 1। সল্ট হচ্ছে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি 1। এটা স্বাক্ষরিত 1972 সালে। যতগুলো স্বাক্ষরকারী সব হচ্ছে ইউএসএ, ইউএসএসআর। তাহলে এটা হচ্ছে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি, স্বাক্ষরিত হয় 1972 সালে। এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই। স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। সল্ট 2, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি 2, এটা স্বাক্ষরিত হয় 1979 সালে। এটা স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এর চেয়ে বেশি কিছু জানতে হবে না, প্রিলিমিনারির জন্য এনাফ, রিটেনে গিয়ে পড়তে হবে। স্টার্ট 1 হলো স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 1, 1991। স্টার্ট 1 হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 1, 1991। কৌশলগত অস্ত্র হ্রাসকরণ চুক্তি, এটাও হয় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আর স্টার্ট 2, এটি হয় স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি 2, এটা হয় 1993 সালে। আর আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে 93 সালে অর্থাৎ 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয় রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন আর থাকে না, আমরা রাশিয়া পাই। অর্থাৎ এই চুক্তিটা হয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে, স্টার্ট 2। এরপরে স্টার্ট 3 হয় স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন 3, এটা 1997 সালে হয়। এটা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে। আর সর্বশেষ হয় স্টার্ট 4 বা নিউ স্টার্ট। পুনরূপ একই ভাই, এই জন্য লিখলাম না, সবগুলো সংক্ষিপ্ত করলাম। স্টার্ট 4 বা নিউ স্টার্ট, এটা গুরুত্বপূর্ণ।
স্টার্ট 4 বা নিউ স্টার্ট, এটি স্বাক্ষরিত হয় 2010 সালে এবং কার্যকর হয় 2011 সালে। এই চুক্তির মেয়াদ হলো 2021 সাল পর্যন্ত। 2021 সাল পর্যন্ত যদি উভয় দেশ চায়, উভয় দেশ বলতে এই চুক্তিও স্বাক্ষরিত হয় ইউএসএ এবং রাশিয়ার মধ্যে। যদি উভয় দেশ চায় তাহলে এই চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। বন্ধুরা, এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই কথাটি আমাদের মনে রাখতে হবে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাস্ট যে চুক্তি এটি হচ্ছে সিটিবিটি, খুবই ইম্পর্টেন্ট, এই জন্য শেষে লিখলাম। কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান টিটি, অর্থাৎ পরীক্ষামূলক পারমাণবিক সম্প্রসারণ রোধ চুক্তি। পরীক্ষামূলকভাবে যে পারমাণবিক যে সম্প্রসারণ এই রোধ চুক্তি, এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1996 সালে। অবশ্যই মনে রাখতে হবে চুক্তিটি স্বাক্ষরিত হয় 1900 কত সালে? 96 সালে। পরীক্ষায় আসে সিটিবিটি স্বাক্ষরিত হয় কত সালে? সিটিবিটি স্বাক্ষরিত হয় 1996 সালে। আর এই চুক্তিতে স্বাক্ষরের যে স্থান সেটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ। বন্ধুরা, এই চুক্তির উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রধারী দেশ তার নিয়ন্ত্রণাধীন এলাকাতে এই অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারবে না, এমনকি অন্য কোনো দেশকে উৎসাহিত করতে পারবে না। আর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল 44টি দেশের প্রতিনিধি। এই 44টি দেশ র্যাটিফাই বা অনুমোদন দিলেই চুক্তিটি কার্যকর হবে। বন্ধুরা, 44টি দেশের মধ্যে এখন অনুমোদন দিয়েছে এই পর্যন্ত 35টি দেশ, মানে চুক্তিটি কার্যকর হয়নি, দেয়নি 9টি দেশ। বন্ধুরা, এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলেও চুক্তিটি অনুমোদন দেয়নি, আর ভারত, পাকিস্তান, চীন এই চুক্তিতে স্বাক্ষরই করেনি। বন্ধুরা, এই 44টি দেশের মধ্যে আমাদের সোনার বাংলা, আমাদের বাংলাদেশে রয়েছে। অর্থাৎ বাংলাদেশও এই চুক্তিতে অনুমোদন দেওয়া না দেওয়ার উপরে অনেক কিছু নির্ভর করত, কিন্তু বাংলাদেশ 1996 সালে সিটিবিটিতে স্বাক্ষর করে এবং 2000 সালে সিটিবিটি র্যাটিফাই করে বা অনুমোদন দেয়। অর্থাৎ এই যে 2000 সালে অনুমোদন দিল, পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বলছি। সিটিবিটি স্বাক্ষরিত হয় কত সালে? 1996 সালে। বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষর করে কত সালে? 1996 সালে। বাংলাদেশ সিটিবিটি অনুমোদন দেয় কত সালে? বাংলাদেশ সিটিবিটি অনুমোদন দেয় 2000 সালে। বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষরকারী কততম দেশ? বাংলাদেশ সিটিবিটিতে স্বাক্ষরকারী 129তম দেশ। বাংলাদেশ কততম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন দেয়? 28তম, মাত্র 28তম দেশ হিসেবে বাংলাদেশ সিটিবিটি অনুমোদন দেয়। এই পর্যন্ত সিটিবিটিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা 183টি। এখানে কনফিউশন থাকতে পারে যে 44টি দেশ লাগবে, তাহলে 183 কেন? 44টি দেশ হচ্ছে যারা উপস্থিত ছিল তাদের অনুমোদন দেওয়া হচ্ছে একদম বাধ্যতামূলক, অর্থাৎ তারা অনুমোদন দিতেই হবে এবং বাদবাকি দেশগুলো এটিতে স্বাক্ষর করতে পারে, অনুমোদনও দিতে পারে। এটি ছিল আমাদের গুরুত্বপূর্ণ চুক্তির আলোচনা। আমি মাত্র 2 থেকে 3 মিনিট সময় নেব, আপনাদের সাথে কথা বলবো। আজকে হচ্ছে বৈদ্যুতিক সংযোগের কারণে, অর্থাৎ ছিল না, বৃষ্টি হয়েছে, যার কারণে আপনাদের সাথে আজকে আমি লাইভে না আসলেও পারতাম, কিন্তু দেখলাম একটা দিন মিস হলে আসলে একটা দিন পিছিয়ে যাব আমরা। আমি যেহেতু আপনাদের এই বন্ধের সময়ে মোটামুটিভাবে যখন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, তখন আমরা স্বপ্ন দেখছি প্রত্যেকে একটি গভর্নমেন্ট জব, বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য। আপনার বাবা মার স্বপ্ন পূরণের জন্য আপনার পাশে আমি আছি। আপনি সুন্দর করে প্রস্তুতি নেন, আপনার বাবা মার স্বপ্ন, আপনার জীবনের স্বপ্ন পূরণ করার জন্য সর্বাত্মক সহযোগিতা আমি প্রলয় আপনাদেরকে করব। সঙ্গেই থাকুন।
আর আমি যে স্ট্যাটাস দিয়েছিলাম যে খুবই ইম্পর্টেন্ট কোনো কমেন্টস থাকলে যেটা আপনি পারতেছেন না আমি উত্তর দেব, না হলে এই এতগুলো কমেন্টসের উত্তর আমি দিতে গেলে আমার অনেক সময় লাগে, যেটা আমি অন্য কাজে ব্যয় করতে পারি। তো হচ্ছে আপনাদের জন্য কাজ করছি, আপনাদেরকে একটি সুন্দর বই বিশ্বপ্রবাহ উপহার দিয়েছিলাম, আর বন্ধের সময়টা কাজে লাগাচ্ছি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপরে বই লিখতেছিলাম, যেটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। আশা করি বন্ধের মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ভূগোলের বইটি রেডি হয়ে যাবে, সেটি আপনাদের বন্ধের পরেই হাতে দিতে পারবো। এই কাজগুলো করছি সেহেতু মানে এই ইয়েগুলো কমেন্টসগুলো, এতগুলো কমেন্টস আমি পড়ে উত্তর দিতে গেলে আমার অনেক সময় লাগে, যেখানে আপনারা ঠেকে যাবেন সেই কমেন্টসের উত্তর আমি দেব। কিছু কমেন্টস আছে খুবই কমন কমেন্টস, আপনারা অন্যকে Subscribe now and press the bell icon. Never miss an update.